আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা নতুন একটা কোর্স শুরু করব, স্ট্রাকচারাল মেকানিক্স অ্যান্ড মেকানিক্স ল্যাব। যে কোর্সটার কোর্স কোড হচ্ছে C212। তো এই কোর্সের প্রথম টেস্ট আজকে আমরা করবো, সেটা হচ্ছে টেনশন টেস্ট অফ মিল্ড স্টিল। একটা মিল্ড স্টিলের টেনশন টেস্ট। এখন স্টিলের মিল্ড স্টিল বলতে আমরা কী বুঝি? বিভিন্ন ধরনের স্টিলের আছে, তার মধ্যে মিল্ড স্টিল বা রাউড স্টিল বলতে আমরা আসলে কী বুঝি? বিভিন্ন কার্বন কন্টেন্টের উপর ডিপেন্ড করে স্টিলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মিল্ড স্টিল হচ্ছে ওই স্টিলগুলো যে স্টিলগুলোতে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.25 থেকে 0.45% পর্যন্ত। তার মানে আমাদের যদি কি কোশ্চেন করে যে মিল্ড স্টিল কোনগুলো, আমরা বলবো যে স্টিলগুলোতে কার্বনের কন্টেন্ট 0.25 থেকে 0.45% পর্যন্ত, সেগুলোকে আমরা বলবো মিল্ড স্টিল। আর মিল্ড স্টিলগুলো নর্মালি আমরা আরসিসি স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। অন্যান্য স্টিলগুলোর মধ্যে রাউট আয়রন যদি আমরা বলি, রাউট আয়রনের ক্ষেত্রে আমাদের কার্বনের কন্টেন্ট থাকে 2%-এর কম। তো আমরা বুঝতে পারলাম যে মিল্ড স্টিল কী জিনিস। এখন প্রশ্ন হচ্ছে টেনশন টেস্ট বা কী এবং কেনই এটা করতে হয়। আমরা জানি যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ খুব বেশি, মানে কংক্রিট ইজ স্ট্রং ইন কম্প্রেশন। কংক্রিটটা কম্প্রেশনে স্ট্রং বাট উইক ইন টেনশন, কিন্তু টেনশনের ক্ষেত্রে এটা খুব উইক, মানে এটা টেনশন নিতে পারে না, বেন্ডিং নিতে পারবে না কংক্রিট। কংক্রিট বলতে আমরা কী বুঝাচ্ছি? ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট আর বাইন্ডিং মেটেরিয়ালসের যে একটা মিক্সচার, আর্টিফিশিয়াল স্টিল লাইক মেটেরিয়াল, সেটাকে আমরা বলতেছি কংক্রিট। আর এই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথটা খুব ভালো, কিন্তু টেনসাইল স্ট্রেংথটা ভালো না। আর এই প্রবলেমটা দূর করার জন্যই আমরা কংক্রিটের ভিতরে আর রিইনফোর্সমেন্ট হিসাবে এই রিইনফোর্সমেন্ট বারগুলো বা মিল্ড স্টিলগুলো প্রোভাইড করি। তো এত করে কি হয়, আমাদের কংক্রিট তো এমনিতেই কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি নিতে পারে, তো এর পাশাপাশি যদি এই বারগুলো দিই, তখন এই বারগুলোর কারণে টেনসাইল স্ট্রেংথটাও বেশি নিতে পারে। তখন একই সাথে স্ট্রাকচারটা কম্প্রেসিভ স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ দুইটাই রেসিস্ট করতে পারে, দ্যাটস ওয়াই স্ট্রাকচারটা ভালো হয়। আর এই কারণে আমরা আরসিসিতে এই মিল্ড স্টিল বারগুলোকে ইউজ করি। তো এখন প্রশ্ন হচ্ছে এই মিল্ড স্টিলের টেনসাইল স্ট্রেংথটা কেন দরকার? কারণ হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বা টেনসাইল টেস্টটা করি আমরা সাধারণত যে স্টিলের কতটুকু পর্যন্ত স্ট্রেস নিতে পারতেছে, আলটিমেট স্ট্রেংথটা কতটুকু, সেটা জাজমেন্ট করার জন্য, সেটা জাস্টিফাই করার জন্য যে আমরা যে স্টিলটা ইউজ করতেছি এটার টেনসাইল স্ট্রেংথ কীরকম। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা তো এখন এই এক্সপেরিমেন্টের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারলাম যে টেনসাইল স্ট্রেংথ কী, কেন করি, মিল্ড স্টিল কী। এখন আমরা আরও কিছু কমন ডেফিনেশনগুলো দেখবো এবং শিখবো। যে টেনসাইল টেস্টের মধ্যে আমাদের কিছু টার্ম আসবে, সেগুলো নিয়ে পড়াশোনা করব। ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন টেস্ট এটেম ইজ মেড টু অ্যাপ্লাই ইন অ্যাক্সিয়াল লোড। আমরা একটা অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করি ওই স্পেসমেন্টের মধ্যে, এই রড বা এই রিইনফোর্সমেন্ট বারের উপরে, সো দ্যাট ইউনিফর্ম স্ট্রেস ডিস্ট্রিবিউশন ক্যান বি এনশিওরড, যার মধ্যে স্ট্রেসটা থ্রু আউট দ্য ক্রস সেকশন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়। ইন সাচ টেস্ট দ্য স্পেসমেন ইজ সাবজেক্টেড টু এ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইউনিএক্সিয়াল লোড। একদিক বরাবর আমরা একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং একটা লোড দিই এবং লোড দিয়ে দেখি যে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারতেছে। ওই লোডটাকে যদি আমরা এর ক্রস সেকশন দ্বারা ভাগ করি, তখন আমরা সর্বোচ্চ যে স্ট্রেস সেটা আমরা বের করতে পারবো। তো আমি এখন বললাম যে স্ট্রেস টার্মটা আসলে কি। আমরা অনেক শুনছি স্ট্রেস আর স্ট্রেইন। স্ট্রেস জিনিসটা হচ্ছে, stress is defined as the intensity of the internal distributed force. Stress is the intensity of internal distributed force or component of force that resist a change in the form of a body. তার মানে কোনো একটা স্ট্রাকচারের ও কোনো একটা ম্যাটেরিয়ালের ইন্টারনাল রেসিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, ওইটাকে আমরা বলতেছি স্ট্রেস। খুব সহজ ভাষায় যদি বলি, একটা ম্যাটেরিয়ালের একক ক্ষেত্রফলে যে পরিমাণ লোড এটা রেসিস্ট করতে পারতেছে, ইন্টারনালি ডেভেলপ যে একটা স্ট্রেস তৈরি হয়েছে ওটার, সেটা হচ্ছে আমরা বলতেছি স্ট্রেস। তার মানে ইন্টারনাল রেসিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাই হচ্ছে স্ট্রেস। আশা করি পারবেন। ইন্টারনাল রেসিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলতেছি স্ট্রেস। তো স্ট্রেসের একক কী হবে? আমরা যেটা বললাম যে একক ক্ষেত্রফলে কতটুকু লোড নিতে পারে। তো মিলিমিটার স্কোয়ার হচ্ছে এককের পরিমাণ, তার মানে একক ক্ষেত্রফলে কী পরিমাণ লোড, কত নিউটন লোড নিতে পারতেছে, এইভাবে প্রকাশ করা হয়। তার মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর সবচেয়ে বেশি আমরা ইউজ করি পিএসআই বা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, মানে 1 ইঞ্চিতে কত পাউন্ড লোড নিতে পারে, এভাবে স্ট্রেসটা প্রকাশ করি আমরা। তো এখন আমরা স্ট্রেস বুঝলাম। স্ট্রেইন কী জিনিস? স্ট্রেইন মানে হচ্ছে একক দৈর্ঘ্যের একটা বস্তুর ইনক্রিজ কতটুকু। আমরা লোড যখন অ্যাপ্লাই করি, তখন ইউনিট লেন্থের ইনক্রিজটা কতটুকু, একক দৈর্ঘ্যের একটা বস্তুর ইনক্রিজ কতটুকু। ধরেন 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তুর
আমরা যখন লোড অ্যাপ্লাই করছি তখন এটা হয়ে গেছে 102 সেন্টিমিটার, তার মানে বৃদ্ধি পাইছে কতটুকু 2 সেন্টিমিটার। তাহলে স্ট্রেন হবে 2 সেন্টিমিটার ভাগ অরিজিনাল লেন্থ, মানে ইনক্রিজ অফ লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ করলে আমরা যে রেশিওটা পাই ওটাকে আমরা বলতেছি স্ট্রেন। তার মানে আমরা স্ট্রেস বুঝলাম, স্ট্রেন বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রেসের সাথে স্ট্রেনের কী সম্পর্ক। বিজ্ঞানী হুক উনি বলছেন যে স্ট্রেন আর স্ট্রেস একটার সমানুপাতিক, মানে আপনি যদি স্ট্রেস বাড়াতে থাকেন, ইন্টারনাল ফোর্সও যদি বাড়তে থাকে, তখন স্ট্রেনটাও বাড়তে থাকবে এবং এটা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা ইউনিফর্ম, মানে একটা প্রপোর্শনাল লিমিট ফলো করবে। মানে আপনি যদি স্ট্রেস বাড়াতে থাকেন তখন স্ট্রেনও বাড়তে থাকবে, স্ট্রেনও বাড়তে থাকবে, আর এই লিমিটটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট। এখন ডিফরমেশন কী জিনিস? ডিফরমেশন ইজ দ্য টার্ম ইউজড টু ইন্ডিকেট দ্য চেঞ্জ ইন দ্য ফর্ম অফ এ বডি। একটা বডির অরিজিনাল স্টেট থেকে যখন অন্য একটা স্টেটে চলে যায় তখন আমরা এটাকে বলি ডিফরমেশন। যেমন এই একটা বস্তু আছে, তো এটাতে যদি আমরা এদিকে একটা ধাক্কা দিই তাহলে এর এই অরিজিনাল পজিশন থেকে রেড মার্ক করা পজিশনে চলে যাবে, তার মানে অরিজিনাল পজিশন থেকে যখন ডিসপ্লেসড হয়েছে তো ওই জিনিসটাকে আমরা বলি ডিফরমেশন। আর এভাবে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যদি মুভ করে তখন এটাকে আমরা বলি শেয়ারিং ডিফরমেশন। এখন পয়জনস রেশিও, এটা নাম আমরা অনেকে শুনছি। পয়জনস রেশিও আসলে কী জিনিস? ফিজিক্যাল মিনিংটা যদি আমি বলি, আমরা যখন একটা বস্তুতে এরকম একটা বস্তুতে যখন আমরা লোড অ্যাপ্লাই করব, টান দিব, তখন এটা চিকন হয়ে লম্বা হয়ে যাবে। আবার বলতেছি, চিকন হয়ে লম্বা হয়ে যাবে এদিকে নিচের দিকে টান দেওয়ার কারণে। তো পয়জনস রেশিওতে বলতেছে এর সার্কামফারেন্সিয়াল বা চারপাশের যে পরিধি বরাবর কতটুকু স্ট্রেন হয়েছে আর লেন্থ বরাবর কতটুকু স্ট্রেন হয়েছে, এই দুইটার যে অনুপাত ওইটাকে আমরা বলতেছি পয়জনস রেশিও। তো এটা যদি এখানে ডেফিনেশন আকারে বলি, পয়জনস রেশিও ইজ দ্য আনরেস্ট্রেইনড unilateral contraction or expansion to the unit longitudinal elongation. For example, if rubber band is stressed, যদি আমরা একটা রাবার ব্যান্ডকে স্ট্রেচ করি বা টান দেই, ইটস উইথ অ্যান্ড থিকনেস ডিক্রিজ, তার উইথ আর থিকনেসগুলো কমবে। দিস ইজ কল্ড দ্য পয়জনস ইফেক্ট, এটাকে আমরা পয়জনস ইফেক্ট বলি। তো আমি যেটা একটু আগে বললাম ডেল্টা প্রাইম বাই বি মানে হচ্ছে প্রস্থ বরাবর স্ট্রেন ভাগ দৈর্ঘ্য বরাবর যে স্ট্রেন, তাদের যে অনুপাত ওইটাকে আমরা এই মিউ বা পয়জনস রেশিও বলি। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। প্রস্থ বরাবর স্ট্রেন আর দৈর্ঘ্য বরাবর স্ট্রেন, এটার যে অনুপাত সেটাকে আমরা বলতেছি পয়জনস রেশিও। পয়জনস রেশিওটা সাধারণত 0.25 থেকে 0.25 এর মধ্যে হয় মিল্ড স্টিলের ক্ষেত্রে। এখন ইলাস্টিসিটি টার্মটা আমরা অনেক শুনছি। ইলাস্টিসিটি আসলে কী জিনিস? ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ, যার মাধ্যমে ডিফরমেশন কজড বাই স্ট্রেস ডিসঅ্যাপিয়ার আন্ডার দ্য রিমুভাল স্ট্রেস। আপনি টান দিয়েছেন, স্ট্রেস ডেভেলপ হয়েছে, তো আপনি যখন স্ট্রেস আবার রিলিজ করবেন, ছেড়ে দেবেন, বস্তুটা যদি তার আগের অবস্থানে চলে যেতে পারে, চলে যাওয়ার যে একটা টেন্ডেন্সি বা যে একটা ধর্ম, ওই ধর্মটাকে বলা হয় ইলাস্টিসিটি। যেমন রাবার, আপনি টান দিয়েছেন আবার ছেড়ে দেবেন, আগের জায়গায় চলে যাবে, তার মানে এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল। A perfectly elastic body is the one which completely recovers its original shape. মানে আপনি পারফেক্টলি ইলাস্টিক বডি বলতে আমরা ওইগুলোকে বুঝি, আপনি টান দিয়েছেন ছেড়ে দিয়েছেন আবার একদম অরিজিনাল স্টেটে চলে যাবে। একবার 100% ইলাস্টিক ম্যাটেরিয়াল পৃথিবীতে নাই। No material are known which are perfectly elastic throughout the entire range of stress up to rupture. রাপচার আগ পর্যন্ত আপনি টান দিবেন আবার আগে জায়গায় চলে যাবে, এরকম পারফেক্টলি ইলাস্টিক ম্যাটেরিয়াল যদিও নাই, অলদো নাই। Some materials such as স্টিলগুলা appear to be elastic over a considerable range of stress. একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত স্টিলগুলা এই ইলাস্টিসিটি শো করে বা ইলাস্টিসিটি ধর্মটা প্রদর্শন করে, ওদেরকে টান দিলে ওরা elongated হবে আবার অরিজিনাল জায়গাতে চলে যাবে। এখন প্লাস্টিসিটি কি জিনিস? প্লাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ এ ম্যাটেরিয়াল ক্যান আন্ডারগো পার্মানেন্ট ডিফরমেশন। মানে প্লাস্টিসিটির কারণে একটা পার্মানেন্ট একটা ফেইলিওরে চলে যাবে উইদাউট রাপচার। ইলাস্টিক লিমিট এই জিনিসটা একটু আগে বলছি আমরা, যেই লিমিট পর্যন্ত আমাদের স্ট্রেস আর স্ট্রেনের অনুপাতটা একটা সমানুপাতিক বা একটা অনুপাত মেনে চলবে, একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলবে, তাদেরকে আমরা বলি ইলাস্টিক লিমিট। প্রপোর্শনাল লিমিট is defined as the maximum stress a material is capable of developing without deviation from straight line proportionally between stress and strain. এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম স্ট্রেস যেটা ডেভেলপ করে একটা মেটেরিয়ালের ভেতরে উইদাউট ডিভিয়েটিং ফ্রম স্ট্রেট লাইন প্রপোর্শনালিটি। এই স্ট্রেট লাইন প্রপোর্শনালিটি ডেভিয়েট করার আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত এই ম্যাটেরিয়ালটা স্ট্রেস নিতে পারে ওটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট।
মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা আমরা একটু আগে বলছি যে স্ট্রেস আর স্ট্রেন একটা সমানুপাতিক। এখন এই সমানুপাত কার সমানুপাতিক সেটা যদি আমরা বলি, আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট দিতে হয়। ওই কনস্ট্যান্ট হচ্ছে মডুলাস অফ, কনস্ট্যান্টটার আমরা দ্বারা প্রকাশ করি, যার নাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তার মানে হচ্ছে সিম্পলি যদি আমরা একটা ডিফাইন করতে যাই, একটা বস্তুর স্ট্রেস আর স্ট্রেইনের যে অনুপাত ওইটাকে বলি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। ইট ইজ ডিফাইন এজ দ্য রেশিও অফ স্ট্রেস টু করেসপন্ডিং স্ট্রেইন আন্ডার নর্মাল স্ট্রেস উইথিন দ্য প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেইনের যে অনুপাত সেটাকে আমরা বলি মডুলাস অফ ইলাস্টিসিটি। আবার বলতেছি, প্রপোর্শনাল লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেইনের যে অনুপাত সেটাকে আমরা বলি মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এটা দ্বারা আমরা আসলে কি বুঝি, দ্বারা আসলে কি বুঝি? ইট ইজ দ্য মেজার অফ স্টিফনেস। এটা আসলে বোঝায় একটা ম্যাটেরিয়াল কতটা স্টিফ। ইট ইজ দ্য মেজার অফ স্টিফনেস। দ্য গ্রেটার দ্য স্ট্রেস রিকোয়ার্ড টু প্রডিউস এ গিভেন স্ট্রেন, দ্য স্টিফার দ্য ম্যাটেরিয়াল ইজ সেড টু বি। তার মানে কেউ যদি বলে যে ম্যাটেরিয়ালটি স্টিফ, তার মানে আপনি বুঝবেন একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেন বা লম্বা করতে বা ইলংগেশন করতে এটাতে যথেষ্ট পরিমাণ স্ট্রেস দরকার আছে। তার মানে যত বেশি স্টিফ, এটাকে ডিফর্ম করতে বা ইলংগেটেড করতে বা শর্টেন করতে তত বেশি আমাদের লোড অ্যাপ্লাই করা লাগবে, তত বেশি স্ট্রেস প্রোভাইড করা লাগবে। আশা করি স্টিফনেসের জিনিসটা বুঝতে পারছেন। এখন মডুলাস অফ রিজিডিটি কি জিনিস? মডুলাস অফ রিজিডিটি ইজ দ্য রেশিও অফ স্ট্রেস করেসপন্ডিং টু স্ট্রেইন আন্ডার শেয়ারিং স্ট্রেস। আগেরটা ছিল নর্মাল স্ট্রেস বা অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস আর স্ট্রেনের যে অনুপাত সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আর শেয়ার স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে যে একটা অনুপাত, শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনের মধ্যে, সেটাকে আমরা বলি মডুলাস অফ রিজিডিটি, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন জি আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, জি ইকুয়াল টু E/2 × 1 প্লাস মিউ। এই মিউর মান কত আমরা একটু আগে শিখে আসছি, 0.25 থেকে 0.35। বিভিন্ন ম্যাটেরিয়াল হয়েছে এটা ভ্যারি করে, মানে বিভিন্ন মিল স্টিল, রাউড স্টিল, এরকম বিভিন্ন কম্পোনেন্টের ক্ষেত্রে এটা ভ্যারি করে। তার মানে আমরা যদি মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, তাহলে মডুলাস অফ রিজিডিটি বের করতে পারবো এই ফর্মুলা দ্বারা। জি ইকুয়াল টু E/2 × 1 প্লাস মিউ। এটা অনেক সময় বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে আসে। টাফনেস কি জিনিস? টাফনেস আরও কিছু ডেফিনেশন আপনাদের আমি বলে দিই, অনেক সময় এগুলো ভাইভাতেও ধরে যে ব্রিটেলনেস কি জিনিস। ব্রিটেলনেস হচ্ছে টেন্ডেন্সি অফ এ ম্যাটেরিয়াল টু ব্রেক বিফোর ইটস আন্ডারগো দ্য প্লাস্টিক ডিফর্মেশন। ব্রিটেল কথাটা দ্বারা বোঝা যাচ্ছে ভঙ্গুর, মানে ডিফর্মেশন হওয়ার আগে যদি ছিঁড়ে যায় ওই জিনিসটাকে বলে ব্রিটল। আমরা যদি আর একটু সহজ এক্সাম্পল দিই, আপনি একটা সুতা ধরে টান দিচ্ছেন, সুতা লম্বা হওয়ার আগে দেখবেন ঠাস করে ছিঁড়ে গেছে, তার মানে এই জিনিসটা হচ্ছে ব্রিটল বা ভঙ্গুর। আপনি একটা পাট গাছ বা আমরা যেটাকে বলি শুলা ধরে টান দিচ্ছেন, এটা কোনো লম্বা হবে না, ঠাস করে ছিঁড়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা বলি ব্রিটেল। আর ব্রিটেলের উল্টা জিনিসটা হচ্ছে ডাকটাইল। ডাকটাইল জিনিসটা কি জিনিস? ডাকটিলিটি অনেক সময় ভাবিতে ধরে। ডাকটিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ সার্টেন ম্যাটেরিয়াল টু বি প্লাস্টিক্যালি ডিফর্ম উইদাউট ফ্র্যাকচার। কোনো রকম ফ্র্যাকচার ছাড়াই যদি লম্বা হইতে পারে ওইটাকে আমরা বলি ডাকটাইল। যেমন স্টিল একটা ডাকটাইল ম্যাটেরিয়াল। কেন? কারণ আপনি যখন টান দিবেন বা আপনি যখন টেনসাইল স্ট্রেংথ চেক করার জন্য টেনসাইল টেস্ট করবেন, তখন টান দিবেন, এটা একদম সাথে সাথে ছিঁড়ে যাবে না, পার্মানেন্ট ডিফর্ম হবে না, আস্তে 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 ইলংগেট হবে। এই যে আস্তে আস্তে ইলংগেশন হওয়ার একটা টেন্ডেন্সি বা যে একটা ধর্ম, এই জিনিসটাকে আমরা বলি যে ডাকটাইল ম্যাটেরিয়াল। আর একটা জিনিস অনেক সময় পরীক্ষাতে ধরে যে ম্যালাবিলিটি কি জিনিস। ম্যালাবিলিটি মানে হচ্ছে পিটায়া পাতলা করা যায়। যেমন আপনি যদি সহজ করে যদি বলি, আপনি যদি একটা পলিথিনের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেন, পলিথিন সাথে সাথে ছিঁড়ে যাবে, বা ওই জায়গাতে যে জায়গাতে হ্যামারিং করছেন ওই জায়গাটা ছিঁড়ে যাবে। কিন্তু আপনি যদি একটা স্টিল প্লেটের মধ্যে বাড়ি দেন, এটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে। এই যে একটা প্রপার্টি যে পিটায়া পাতলা করা যায়, এই জিনিসটাকে আমরা বলি ম্যালাবিলিটি। আরও যদি এই জিনিসগুলো বলি, টাফনেস কি জিনিস? অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড ক্র্যাকিং। যদি ক্র্যাক রেসিস্ট করতে পারে কোনো একটা ম্যাটেরিয়াল, ওইটাকে আমরা বলি টাফ ম্যাটেরিয়াল। টাফনেস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রাপচার এ ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়ালকে রাপচার বা ছিঁড়তে যেই পরিমাণ এনার্জি লাগে ওটাকে বলি টাফনেস। সহজ করে যদি বলি একদম সিম্পলি ভাষায়, এবিলিটি টু উইথস্ট্যান্ড ক্র্যাকিং। ক্র্যাকিং যদি রেসিস্ট করতে পারে তাহলে ওটা হচ্ছে টাফ ম্যাটেরিয়াল। ইল্ড পয়েন্ট কি জিনিস আর ইল্ড স্ট্রেংথ কি জিনিস? ইল্ড পয়েন্ট এক্সিস্ট অনলি ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। যেগুলো ডাকটাইল ম্যাটেরিয়াল ওইগুলোর ক্ষেত্রে ইল্ড পয়েন্ট থাকে। ইল্ড পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেস অ্যাট হুইচ দেয়ার অকেটস মার্কড ইনক্রিজ ইন স্ট্রেন। মানে আপনার একদম সহজ করে যদি বলি, কোনো রকম ইনক্রিজ অফ স্ট্রেস ছাড়াই, আপনি লোড অ্যাপ্লাই করা ছাড়াই এটা দেখবেন যে ঠাস করে স্ট্রেন লম্বা হয়ে গেছে। এরকম যদি প্রপার্টিগুলো থাকে তখন এটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। মানে আপনি লোড অ্যাপ্লাই করবেন না, একটা নির্দিষ্ট পয়েন্টে গেলে অটোমেটিক স্ট্রেন বা লম্বা হতে থাকবে, ইলংগেটেড হতে থাকবে, ওটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। আর ইল্ড স্ট্রেস কি জিনিস? Yield stress is the practical and most commonly used measure of elastic strength. It is the value of stress at which inelastic action begin.
আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ম্যাটেরিয়ালগুলো ইলাস্টিসিটি শো করে, মানে স্ট্রেস বাড়ালে স্ট্রেন ঘটবে। যেই জায়গাতে গিয়ে এটা আর এই স্ট্রেস বাড়ালে স্ট্রেন বাড়বে এই সূত্র আর ফলো করে না, ওই জায়গাকে আমরা বলি ইল্ড স্ট্রেংথ, বা যে জায়গা থেকে ইনইলাস্টিক অ্যাকশনগুলো শুরু হয়। আমরা এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা অনেক পড়াশোনা করছি। এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে স্ট্রেস আর এক্স অ্যাক্সিস বরাবর থাকে আমাদের স্ট্রেন। আমি যে জিনিসটা আরও বলবো তার আগে একটু জিনিসগুলো দেখি। যদি ব্রিটেল ম্যাটেরিয়াল হয়, মানে ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, মানে খুব সহজে ছিঁড়ে যায়, তো এগুলোর ক্ষেত্রে দেখবেন যে খুব তাড়াতাড়ি একটা নির্দিষ্ট রেঞ্জ পরিমাণ পর্যন্ত স্ট্রেস স্ট্রেন সমানুপাতিক ছিল, জায়গা থেকে ঠাস করে ছিঁড়ে গেছে। বিতে যদি দেখি ম্যাটেরিয়াল শোয়িং লো ডাক্টিলিটি, ডাক্টিলিটি যদি লো থাকে সেক্ষেত্রে স্ট্রেস বাড়তে থাকবে, স্ট্রেন হতে থাকবে, নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেল করবে। আর ডাক্টাইল ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো এরকমভাবে স্ট্রেস বাড়তে থাকবে, স্ট্রেনও বাড়তে থাকবে, স্ট্রেস বাড়তে থাকবে, স্ট্রেন বাড়তে থাকবে, এরকমভাবে চলবে একটা জায়গার দিকে রাপচার হবে। তো এই বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কীরকম, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। ডাক্টিলিটি is a special way of expressing pressure. আমি তো একটু আগে বললাম ডাক্টিলিটি কী জিনিস। the ability of material to be plastically deformed without fracture আগ পর্যন্ত যে plastically deform হওয়ার যে একটা ক্যাপাবিলিটি বা লম্বা হওয়ার যে একটা ক্যাপাবিলিটি, ওটাকে বলি আমরা ডাক্টিলিটি। এখানে যদি বলি ডাক্টিলিটি is the property of material which enable to be drawn out to a considerable extent before rupture and it at the same time to sustain applicable load. আপনি লোড দিয়ে টান দিতেছেন টাচ করে ছিঁড়ে যাবে এরকম না, এটা টান দেবেন, লোডটাকে আস্তে আস্তে ও নিজে ক্যাপচার করবে বা অ্যাবজর্ব করে নেবে এবং নিজে এক্সটেন্ড হতে থাকবে, কনসিডারেবল অ্যামাউন্ট এক্সটেন্ড হতে থাকবে। এভাবে যদি লোডটাকে ও রেসিস্ট করতে পারে, তো ওই মেটেরিয়ালগুলোকে আমরা বলবো ডাক্টাইল মেটেরিয়াল। আর ডাক্টাইলিটির উল্টাই হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল। তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বিভিন্ন পয়েন্টগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, মিল্ড স্টিলের ক্ষেত্রে এই স্ট্রেস স্ট্রেন এই জায়গা পর্যন্ত, এই লিমিট পর্যন্ত এটা সমানুপাতিক ছিল। তো এই বি পয়েন্টটাকে আমরা বলবো আপার ইল্ড পয়েন্ট। এই জায়গা থেকে আর স্ট্রেস স্ট্রেনের যে সমানুপাতিক সম্পর্ক, এটার মেনে চলে না, এই জায়গাটা হচ্ছে ইল্ড পয়েন্ট। তারপরে দেখবেন যে নিচের দিকে আবার চলে আসার পরে আবার একটা কোণ ডেভেলপ করে, আমি একটু পরে ফ্র্যাকচার দেখানোর সময় দেখাবো যে কেমনে কোণগুলো ডেভেলপ করে। তো সাথে সাথে যখন আবার স্ট্রেসগুলো স্ট্রেনও বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম হয়েছে বা আলটিমেট স্ট্রেংথ যেটাকে আমরা বলি। তার মানে ইল্ড স্ট্রেস আর আলটিমেট স্ট্রেংথ এক কথা না, আলটিমেট স্ট্রেংথটা ইল্ড স্ট্রেংথের চেয়ে বড়। তো আলটিমেট স্ট্রেংথে যাওয়ার পরেই ওটা আস্তে আস্তে স্ট্রেংথ কমতে থাকবে, একটা জায়গাতে গিয়ে একদম ছিঁড়ে যাবে, এটাকে আমরা বলি ব্রেকিং স্ট্রেংথ। তো এটা ব্যাখ্যা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। আমরা পরীক্ষা করার সময় আনডিফর্ম বারগুলো টেস্ট করি। এটা একটা আনডিফর্ম বার, এটা আমি একটু পরে দেখাচ্ছি যে কী করে মেজারমেন্টগুলো করবেন। ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে অফসেন স্ট্রেন 2%, কাস্ট আয়রনের ক্ষেত্রে, উডের ক্ষেত্রে 5%, কংক্রিটের ক্ষেত্রে 1 থেকে 2%। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল বা স্পেসিমেন, যেটা দ্বারা আমরা এই টেনসাইল স্ট্রেংথগুলো টেস্ট করি। এটার ক্ষেত্রে ডায়ামিটার নর্মালি 1 ইঞ্চ 3/8 ইঞ্চ এরকম হয়, আর লেন্থ হয় 5 ইঞ্চ, আর এদিকে ডায়ামিটারটা হয় 3/4 ইঞ্চ। আর ভেতরের দিকের যে লোয়ার ডায়ামিটার বা কোন টাইপের জায়গাগুলো ন্যাকিং করা, সেটা হচ্ছে 5.505 ইঞ্চ ডায়ামিটার। তো এগুলো আমরা নিজেরা মেজার করে নেব, আমাদের ইনস্ট্রুমেন্টের আমরা মেজার করে নেব। এখন আমরা একটু স্পেসিমেন বা পড়াশোনার দিকে আসি। আমরা তো এতক্ষণ বেসিক আলোচনা করলাম যে এই টেস্টের মধ্যে কী নিয়ে পড়াশোনা করব, কী করবো, স্ট্রেন জিনিসগুলো আসলে কী, অবজেক্টিভটা কী এই টেস্টের। টু পারফর্ম দ্য টেনসাইল টেস্ট অফ মিল্ড স্টিল, একটা মিল্ড স্টিলের টেনসাইল টেস্ট করব, যাতে করে আমরা বের করতে পারি যে টেনসাইল স্ট্রেংথ কতটুকু। আর একটা জিনিস বলি, স্ট্রেস আর স্ট্রেংথ কী জিনিস। স্ট্রেস তো আমি বললাম ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে কতটুকু লোড নিতে পারে, কতটুকু লোড ইন্টারনালি ডেভেলপ করছে, ওইটা হচ্ছে স্ট্রেস। আর সর্বোচ্চ স্ট্রেসটাকে আমরা বলি স্ট্রেংথ, তার মানে স্ট্রেস অনেকগুলো হইতে পারে, কিন্তু একটা ম্যাটেরিয়াল স্ট্রেংথ নির্দিষ্ট। টু অবজার্ভ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ ডিফারেন্ট স্টিল গ্রেড, বিভিন্ন স্টিল গ্রেডের টেনসাইল স্ট্রেংথ আমরা বের করবো। তো বুঝতে পারছেন তো স্ট্রেংথ কী জিনিস, মানে সর্বোচ্চ স্ট্রেস কতটুকু নিতে পারতেছে, ওটা হচ্ছে স্ট্রেংথ। টু স্টাডি দ্য ফেইলিওর প্যাটার্ন, বিভিন্ন ধরনের কত ধরনের ফেইলিওর করে, কেমনে ফেল করে, কোন তৈরি করে, নাকি লম্বা ছিঁড়ে যায়, নাকি সাডেন করে ফেইলিওর করে, এগুলো আমরা দেখবো।
অ্যাপারেটাস কি লাগবে, ইউটিএম বা আলটিমেট টেস্টিং মেশিন, এগুলো আমি দেখাবো একটু পরে। মিল স্টিল স্পেসিমেন যেটা আমরা টেস্ট করবো, স্টিলের স্পেসিমেনটা লাগবে বা রডটা লাগবে, স্টপওয়াচ লাগবে, সময় লাগবে, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স লাগবে যাতে করে আমরা ডায়ামিটারগুলো লেন্থগুলো অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারি। তো এটা নিয়ে একটু আগে পড়াশোনা করছিলাম আমরা। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মিল স্টিলটা এই পরীক্ষাতে আসবে, এটা এইভাবে ড্র করতে হবে। তো এই 0 পয়েন্ট থেকে আমরা টেস্ট শুরু করছি। ও অ্যাক্সিস বরাবর স্ট্রেস আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে স্ট্রেন। তো একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ বা যেটাকে আমরা বলি লিনিয়ার রেঞ্জ, বিজ্ঞানী হুকের মতো অনুযায়ী এটা স্ট্রেস আর স্ট্রেনকে ফলো করতেছে। এইভাবে দেখেন, স্ট্রেস বাড়তেছে, স্ট্রেন বাড়তেছে, স্ট্রেস বাড়তেছে, স্ট্রেন বাড়তেছে। তো এক নির্দিষ্ট জায়গায় গিয়ে আর এই সূত্র ফলো করো না, তার মানে ইলাস্টিক লিমিট আর নাই। এই জায়গাটাকে আমরা বলতেছি ইলাস্টিক রেঞ্জ, আর এরপরে আমরা ইনইলাস্টিক রেঞ্জে চলে যাব। তো তারপরে আবার স্ট্রেস বাড়তে থাকবে, সর্বোচ্চ যে জায়গাতে যাবে সেটাকে আমরা বলবো আলটিমেট স্ট্রেস। তার মানে আলটিমেট স্ট্রেস আর ইল্ড স্ট্রেস মধ্যে সম্পর্ক কি, আলটিমেট স্ট্রেসটা ইল্ড স্ট্রেসের চেয়ে বেশি। তো এইভাবে যখন যাবে আলটিমেট স্ট্রেন্থে পৌঁছার পরে ম্যাটেরিয়ালটা তখন আর মানে খুব অল্প লোডের ক্ষেত্রে এটা র্যাপিডলি স্ট্রেন ডেভেলপ করবে এবং একটা জায়গায় গিয়ে ছিঁড়ে যাবে, যেটাকে আমরা বলি যে রাপচার স্ট্রেংথ। আমাদের যেটা দরকার ইল্ড স্ট্রেসটা দরকার এবং আলটিমেট স্ট্রেসটা দরকার। থিওরি তো একটু আগে আমরা অনেক পড়াশোনা করছি, তারপর একটু বলি। ভেরিয়াস মেশিন অ্যান্ড স্ট্রাকচার কম্পোনেন্ট আর সাবজেক্টেড টু টেনসাইল লোডিং ইন নিউমারাস অ্যাপ্লিকেশন। বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই টেনসাইল টেস্টটা করি যাতে করে এই ম্যাটেরিয়ালটা কতটুকু টেনসাইল লোড নিতে পারে সেটা আমরা বলতে পারি। যেমন আমরা পরীক্ষার সময় বা অনেক সময় আমাদের রডের মধ্যে লেখা থাকে 500 ডাব্লিউ, 50 গ্রেড, 60 গ্রেড। এই গ্রেড দ্বারা আসলে স্ট্রেংথকে বোঝানো হয় যে এটা সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে। আর স্ট্রেসের সংজ্ঞাটা তো একটু আগে বললাম, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, নর্মাল ক্রস সেকশন এরিয়া। আর the value of stress in material goes on increasing with an increase in applied tensile load. Tensile load বাড়ার সাথে সাথে স্ট্রেস বাড়তে থাকবে, বাট ইট হ্যাজ সার্টেন ম্যাক্সিমাম ফাইনাইট লিমিট টু। কিন্তু এটা একটা লিমিট আছে, যে লিমিটের পরে এটা ইলাস্টিসিটি শো করবে না, ইনইলাস্টিক রেঞ্জে ঢুকে যাবে। দ্য এন্ড অফ ইলাস্টিক লিমিট ইজ ইনস্ক্রাইবড বাই ইল্ড পয়েন্ট। যেই পয়েন্টে গিয়ে আর স্ট্রেস স্ট্রেন সমানুপাতিক থাকবে না সেটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। এখন কিছু নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো মনে রাখা এজ ইঞ্জিনিয়ার খুব জরুরি, যে প্রপোর্শনাল লিমিট কত হয় সাধারণত। একজন প্রশ্ন করতে পারে আপনাকে, 30 থেকে 65 কেএসআই হয় প্রপোর্শনাল লিমিট, ইল্ড স্ট্রেংথ হয় 35 থেকে 75 কেএসআই। কিছু বলে 50 গ্রেড তার মানে হচ্ছে 50 কেএসআই এর লোড, 60 গ্রেড তার মানে 60 কেএসআই এর টেনসাইল স্ট্রেংথ, মানে এফওয়াই এর ভ্যালু। আলটিমেট স্ট্রেংথ 60 থেকে 100 কেএসআই। মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 থেকে 30,000 কেএসআই। এগুলো অনেক সময় প্রায় মুখস্থ ধরে অনেক ভাইভাতে। মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল বলেন 29,000 কেএসআই। পয়জনস রেশিও 0.2 থেকে 3। মডুলাস অফ রেজিলিয়েন্স 0.02 থেকে 0.07। মডুলাস অফ টাফনেস 7 থেকে 15 কেএসআই। ডাক্টিলিটি 10 থেকে 15%। রিডাকশন অফ এরিয়া, যে জায়গাতে ছিঁড়বে বা ফ্র্যাকচারটা হবে সেই জায়গার এরিয়া রিডাকশন হয় 20 থেকে 60%। এখন এটা কী করে বের করতে হয় এটা যদি একটু বলি আমি, যদিও ফর্মুলাটা আছে কিনা জানি না। নিচে এ ফাইনাল মাইনাস এ নট বাই এ নট, মানে ফাইনাল এরিয়াটা কতটুকু মাইনাস অরিজিনাল এরিয়া কতটুকু ভাগ অরিজিনাল এরিয়া দ্বারা ভাগ করলে আপনার ওই এরিয়া কতটুকু বাড়ছে এটাকে 100 গ্রহণ করলে পার্সেন্টেজে চলে আসবে। আমি দেখাই দেবো পরে, সমস্যা নেই। আর এই যে এক্সেলে কী করে গ্রাফগুলো প্লট করতে হয়, আমি এক্সেলে একটা গ্রাফ এখানে দেখাই দিচ্ছি আপনাদের। এদিকে স্ট্রেন মানে কতটুকু বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য ওই স্টিলটার, আর দিকে হচ্ছে স্ট্রেস কতটুকু বৃদ্ধি পাচ্ছে। এটা যদি আমরা একটা গ্রাফে প্লট করে তুললে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তো বিভিন্ন ফাইলার প্যাটার্ন, যেটা নিয়ে অনেকবার কথা বলতেছিলাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমরা যখন ল্যাবে টেস্ট করি তখন এই জিনিসগুলো লিখে দিতে হয় কমেন্ট হিসাবে, যেটা কেমনে ফেল করছে। কাপ কোন ফ্র্যাকচার দেখেন ভালো করে। কোন মানে হচ্ছে কী করে বলি, এটা চুং টাইপের আর কি। তো এর ধরনের কোন বা কোনক, বাংলাতে বলি আমরা কোনক, এরকম কোনক যদি তৈরি করে তখন আমরা বলবো এটাকে কাপ কোন ফ্র্যাকচার। এটা দেখেন এদিকের কোন আকারে বের হয়ে গেছে, আর এদিকে কাপের আকারে একটা ফর্ম তৈরি হয়েছে, তার মানে এটাকে আমরা বলতেছি কাপ কোন ফ্র্যাকচার। আর ইনকমপ্লিট কাপ কোন মানে ভালো করে এরকম কোন ডেভেলপ করতে পারে নাই, তার আগে ছিঁড়ে গেছে। এটাও একটা ডাক্টাইল ম্যাটেরিয়াল। আরও কিছু ফেইলার প্যাটার্ন যদি দেখায়, ইনকমপ্লিট কাপ কোন ফ্র্যাকচার, দেখেন এখনো ভালো করে কোন ডেভেলপ করতে পারে নাই, কাপটা ডেভেলপ হয় নাই। কোন হয়েছে ঠিকই কিন্তু কাপটা ডেভেলপ হয় নাই, ওটাতে তো অবস্থা আরও খারাপ, কোনো কাপও ডেভেলপ হয় না। এরকম বিভিন্ন ধরনের ফেইলারগুলো মার্ক করে বলতে হয় টেস্টের মধ্যে, টেস্ট করার পর নিচে কমেন্ট সেকশনে বলে দিতে হয় যেটা এইভাবে ফেল করছে। ডাক্টাইল আর ব্রিটেলনেস নিয়ে তো অনেক গল্প করছি, অনেক কথাবার্তা বলছি। এই যে একটা ফিগার, অনেকগুলা ম্যাটেরিয়ালের একসাথে স্ট্রেস স্ট্রেনের
গ্রাফ প্লট করে দেখানো আছে কম্পারেটিভ স্ট্রেস ডায়াগ্রাম অফ ডিফারেন্ট মেটাল অ্যান্ড অ্যালয়, যে কোন ধরনের মেটালের ক্ষেত্রে কেমন। নিকেল অ্যালয় স্টিলের ক্ষেত্রে দেখেন একদম আলটিমেট স্ট্রেংথ অনেক উপরের দিকে, স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে এরকম, তার চেয়ে একটু কম স্টেইনলেস স্টিল, তার চেয়ে আর একটু কম নিকেল অ্যালয় স্টিল 2, এটা আরেক ধরনের। তো এটা বিভিন্ন মেটেরিয়ালের জন্য এখানে দেখানো আছে। তো আমি যেটা এখানে ডেসক্রাইব করতে চাচ্ছি মেকানিক্স অফ নেকিং। নেকিং কী জিনিস? এই যে আমরা যখন স্টিলগুলোকে টান দিই তখন একটা নির্দিষ্ট জায়গায় এটা আমরা যখন টেস্ট করি তখন দেখাতে পারলে ভালো হতো। এই জায়গাতে আমরা একটু ক্রস সেকশনটা শুরু করে দিই। কেন করে দিই? কারণ হচ্ছে যাতে এই জায়গাতেই ফেল করে। আর আমরা জানি যে জায়গাতে ক্রস সেকশনাল এরিয়া ছোটো সেই জায়গাতে স্ট্রেস ডেভেলপ হবে বেশি, আর স্ট্রেস যদি এই জায়গাতে ডেভেলপ হয় বেশি তার মানে এই জায়গাতে এটা ফ্র্যাকচার ঘটবে। এখন কেমনে ঘটে? ফার্স্টে ভয়েড নিউক্লিয়েশন, ফার্স্টে একটা ছোটো ছোটো ভয়েড তৈরি হয়। যখন আপনি দুদিকে টান দিবেন ছোটো 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 ক্ষুদ্র ছিদ্র তৈরি হবে। তারপর এটা কোয়েলিয়েসেন্স একটা একটার সাথে মিলে একটু বড় হবে। তারপরে কী হবে? ক্র্যাক প্রোপাগেশন, ক্র্যাকটা আস্তে আস্তে ডেভেলপ করবে। একটা সময় গিয়ে ঠাস করে ক্র্যাকটা এত বেশি বড় হবে যে ছিঁড়ে যাবে। দেখেন এই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, এই ছোটো ক্রস সেকশন এটা যে জায়গাতে ছিঁড়ে গেছে। তো এখানে সেম জিনিস দেওয়া আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভয়েডগুলো আস্তে আস্তে একসাথে কানেক্টেড হয়ে বড় ভয়েড থেকে একটা বড় ফ্র্যাকচার তৈরি হয়। ফ্র্যাকচার থেকে আস্তে আস্তে এটা একদম ছিঁড়ে যায়। এটাই হচ্ছে মেকানিক্স অফ নেকিং, কী করে আসলে আস্তে আস্তে ছিঁড়ে। তো এটা একটা প্র্যাকটিক্যাল বুয়েটের স্ট্রেংথ অফ মেটেরিয়াল ল্যাবরেটরির টেনসাইল স্ট্রেংথ টেস্টের রিপোর্টটা কীরকম দেখানোর জন্য আপনাদের এটা দেখানো। এরকম হয় সাধারণত টিপিক্যাল টেনসাইল স্ট্রেংথ টেস্ট ফ্রম বুয়েট। আমি আপনাদের দেখাবো কী করে এগুলো করতে হয়। তো তার আগে প্রসিডিওরটা আমি ভিডিওতে দেখাবো, একটু ছোটো করে বলি কী কী জিনিসগুলো আমাদের লাগে। আমাদের একটু আগে যে আমি একটা টেস্ট স্পেসিমেন দেখাইছিলাম আপনাদের, ওইটাকে ফার্স্টে আমাদের ইনিশিয়াল লেন্থ অফ স্পেসিমেন বের করা লাগবে, একদম অ্যাকুরেটলি বের করা লাগবে। ফাইনাল লেন্থ কতটুকু হয়েছে, আমরা যখন টেনসাইল টেস্ট করার জন্য দুদিকে টেনসাইল লোড অ্যাপ্লাই করছি তখন কতটুকু লম্বা হয়েছে ওইটা আমরা বের করব। লম্বার পরে মানে ফাইনালি কতটুকু হয়েছে ফাইনাল লেন্থটা বের করব। তারপরে ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন, প্রথম দিকে ডায়ামিটার কত ছিল, মাঝখানে যখন ছিঁড়ে গেছে ন্যাকিং হওয়ার পরে তখন ফাইনাল ডায়ামিটার কতটুকু হয়েছে এটা বের করব। আর আমরা যদি ডায়ামিটার জানি তাহলে ক্রস সেকশন এটা বের করা সহজ, কারণ হচ্ছে ফর্মুলা আমরা জানি π/4d², বসে দিলে এখানে ফাইনাল লেন্থ চলে আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে আমি একটু আগে যেটা বক করতেছিলাম যে ক্রস সেকশনাল বা এরিয়ার চেঞ্জ কীরকম হয়, AI-AF/AI যদি আপনি করেন তার সাথে 100 দ্বারা গুণন করেন তাহলে পার্সেন্টেজ অফ ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ সেটা চলে আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা যে ভ্যালুগুলো লাগবে তা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ একটা ড্র করতে হবে আপনাকে, মডুলাস অফ ইলাস্টিসিটি আপনার বের করা লাগবে। আমরা একদম সিম্পল স্ট্রেস বাই স্ট্রেন করলেই আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে যাব। আর আপনার গ্রাফ প্লট করার পরে আপনাদের এই এক্সেলে গ্রাফটা প্লট করতে হবে। এক্সেলে প্লট করার পরে আলটিমেট স্ট্রেন্থটা মার্ক করে দেওয়া লাগবে, যে জায়গাটা হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ। এখান থেকে আপনাদের পয়জনস রেশিও বের করা লাগবে। পয়জনস রেশিও বের করবেন কী করে, যে আপনার ডায়ামিটার ফাইনাল ডায়ামিটার থেকে ইনিশিয়াল ডায়ামিটার মাইনাস করে, মানে কতটুকু ডায়ামিটার কমছে ভাগ হচ্ছে ইনিশিয়াল ডায়ামিটার, এর সবটাকে ভাগ করা লাগবে। দৈর্ঘ্য বরাবর কতটুকু বৃদ্ধি পাইছে বা অরিজিনাল দৈর্ঘ্যটা কতটুকু ছিল। আমি একটু যেটা বক করলাম ল্যাটারাল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেন, চারপাশের স্ট্রেন কতটুকু হয়েছে, প্রস্থ বরাবর স্ট্রেন কতটুকু হয়েছে আর দৈর্ঘ্য বরাবর কতটুকু স্ট্রেন হয়েছে, দুটোর যে অনুপাত সেটাকে আমরা বলি পয়জনস রেশিও। ওটা 0.25 থেকে 0.35 এই রেঞ্জের মধ্যে নর্মালি আনসারটা আসার কথা। তো এখন আপনার কী করা লাগবে জিনিসটাগুলো তো একটু আগে বলছি, একটা স্পেসিমেন ফাইনালি নেবেন, নেওয়ার পরে স্টিলের গ্রেড তো আপনি লিখে রাখলে যে এত গ্রেড, তো এটার এর মান বের করবেন। এই কেমনে বের করবেন, স্ট্রেসকে স্ট্রেন্থে ভাগ করলেই পাবেন। আর ওই বাকি ভ্যালুগুলো আপনার এই গ্রাফ থেকে পাবেন। ডিসকাশন পার্টে আপনি আসলে রেজাল্টগুলো কীরকম আসার কথা ছিল, আমি সবগুলোতে বক করতেছি যে পয়জন রেশিও এত, স্ট্রেসগুলো এত হয়, প্রফেশনাল লিমিটেতে হয়, একটু আগে আমি টেবিলে দেখাইছি আপনাদের। তো ওইগুলোর সাথে আপনার রেজাল্টের কীরকম চেঞ্জ আসছে সেগুলো আপনি এই ডিসকাশন পার্টে দেখাবেন। আর এখানে রেজাল্ট পার্টে অবশ্যই আপনাকে এক্সেলের একটা গ্রাফ প্লট করে এখানে দেখানো লাগবে। অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু কোশ্চেন আছে সেগুলো একটু চিন্তা করে এগুলো লেখা লাগবে। এখন আমরা ফুল টেস্টটা ভালো করে রিয়েলাইজ করার জন্য আমরা একটু ভিডিও দেখব। তার আগে একটু বলি কী কী করতে হয় আমাদের, কিছুই না, জাস্ট প্রথম থেকে দৈর্ঘ্য আর প্রস্থ কীরকম আর ফাইনাল টেস্টের সময় দৈর্ঘ্য প্রস্থ কীরকম, এই 4টা রিডিং নিলেই এই টেস্টের কাজ শেষ। এখন টেস্টটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আশা করি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হওয়ার কথা না। The tensile test. First test, material with yield point phenomenon.
In the first tensile test, a plain carbon steel with yield point phenomenon is to be tested. This is the test piece. It has a cylindrical test region with an original diameter of 10 mm and an original gauge length of 100 mm. Within this test region, distance marks have been drawn at regular intervals. They help to visualize and measure the plastic behavior of the specimen. Using a hand control, the tester moves the upper crosshead into its correct starting position. Now he can place the threaded ends of the test piece in the lower and upper grips of the testing machine. In the next step, he swings the extensometer into its working position and checks that everything is correctly prepared. Then he selects all necessary testing parameters on the control computer. Ready. The test starts and the extensometer's sensor arms are carefully pressed onto the test piece. This way, the gauge length can be measured throughout the whole tensile test. The gauge length is displayed at the bottom right-hand corner of the screen. At the beginning, it amounts to 100 mm. During the tensile test, the test piece is slowly and constantly elongated with a standardized speed. The force that the test piece opposes to the imposed elongation is recorded and can be seen at the bottom left-hand corner. আপনাদের এখান থেকে স্ট্রেন আর স্ট্রেসের লোডের ভ্যালুগুলো নেওয়া লাগবে। এখানে দেখেন আমাদের লোডের ভ্যালুগুলো কিলোনিউটন এককে দেওয়া আছে, এখানে মিলিমিটারে এলিঙ্গেশনগুলো দেওয়া আছে। এটা আপনাদের গ্রাফে প্লট করা লাগবে, বিভিন্ন পয়েন্টগুলো গ্রাফে প্লট করে আপনাদের গ্রাফ রাখতে হবে, সেখান থেকে রেজাল্টগুলো বের করে আনতে হবে। তার মানে বিভিন্ন পজিশনের জন্য লোড কতটুকু সেটা আপনার বারবার ভালো করে অবজার্ভ করে নোট ডাউন করে রাখা লাগবে। Of the computer display. The material behavior can best be observed in a force elongation diagram. The force F is being plotted upwards on the vertical axis, the elongation delta L towards the right on the horizontal axis. At first, the force rises rapidly. Force and elongation are proportional and form a steep, straight line in the diagram. In this area, the material behaves elastically. If the test piece were to be unloaded from this area, it would spring back completely to its original length. In materials with yield point phenomenon, the end of the elastic area can be seen clearly. The plastic deformation starts abruptly and is accompanied by a sudden drop of force. If the test piece were to be unloaded now, it would not spring back to the original length, but instead show a permanent elongation. In the next stage of the tensile test, an almost constant force level with slight fluctuations occurs. This phenomenon is called the Ludus Effect. After a certain strain, known as the Ludus strain, the force increases again. The material opposes an increasing force against the imposed elongation. Its strain hardens. Up to the point of maximum force, the test piece is strained uniformly along its length. This means that the test piece gets longer and thinner but keeps a cylindrical shape. As soon as the maximum force is reached, a neck begins to form at one point of the test piece. All further plastic deformation now only takes place at the neck, and eventually the test piece fractures there. In the recorded force elongation diagram, the force FEH at the upper yield point can clearly be seen. This is the highest force the test piece can sustain elastically. FEL is defined as the force at the lower yield point, Fmax as the maximum force. Using these forces, the strength properties of materials can be calculated. The upper yield strength REH is calculated by dividing the force FEH by the original cross-sectional area S0.
The lower yield strength REL is defined in a similar way. The maximum force divided by the original cross-sectional area is called tensile strength Rm. In the last step, the tester swings the extensometer back into its resting position and removes the broken test piece. On the work table, he puts the fragments back together again. With the help of the distance marks, the percentage elongation after fracture can be determined. This is the permanent strain after fracture and amounts to about 30% in this example. Please note that the percentage elongation after fracture depends on the length to diameter ratio. এখান থেকে আমাদের ফাইনাল ডায়ামিটারটা বের করে নিয়ে আসা লাগবে যে ফাইনাল ডায়ামিটার কত By measuring the smallest diameter at the point of fracture, the percentage reduction of area can be calculated. It describes the reduction of cross-sectional area at the point of fracture in relation to the original cross-sectional area. In the second tensile test, a material without yield point phenomenon is to be tested. In this case, it is a precipitation-strengthened aluminium alloy. The test piece has exactly the same shape and dimensions as the specimen in the first test. এইটার আগেরটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে আমরা অ্যালুমিনিয়াম অ্যালয় ইউজ করছি সেজন্য এটার স্পেসিফিক একটা ইল পয়েন্ট পাবো না এটা আস্তে আস্তে স্ট্রেংথটা বাড়তি থাকবে আমরা যদি It is cylindrical with an original diameter of 10 millimeters and an original gauge length of 100 millimeters. After fitting the test piece into the testing machine and panning the extensometer into its working position, the test can start. The initial linear curve in the force elongation diagram again shows the elastic behavior of the material. But this time, the end of the elastic area is not revealed by a sudden drop of force or any distinct change. There is a smooth and gradual transition from linear elastic behavior to plastic deformation. In the further course of the tensile test, the force increases and the test piece again is strained uniformly along its length. At the point of maximum force, a neck develops and all subsequent plastic deformation is confined to this neck until fracture finally occurs there. As a common substitute for the yield strength, the 0.2% proof strength is used. It is the stress that causes 0.2% of plastic deformation in the material. And this is the way to calculate it. First of all, the elongation that corresponds to 0.2% of strain has to be computed. একটু আগে আমি দেখাইছিলাম আপনাদের যে যদি এরকম ইল পয়েন্ট পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের লেন্থের 2% ধরে এখান থেকে এই যে গ্রাফে দেখুন For an initial gauge length of 100 millimeters, লাইন ড্র করা লাগবে the result is 0.2 millimeters. In the force elongation diagram, প্রথমে আমাদের লেন্থের 2% এভাবে হিসাব করা লাগবে আমাদের এখানে স্পেসিমেনটা ছিল 100 মিলিমিটার তার 2% 0.2% হচ্ছে 0.2 মিলিমিটার তো 0.2 মিলিমিটার দিকে এক্স অক্ষ বা ডান দিকে চলে আসবে তারপর এই লাইনের প্যারালাল একটা লাইন ড্র করব a straight line parallel to the elastic line is drawn through the offset point of 0.2 millimeters of elongation. The force at the intersection point of the offset line with the force elongation diagram is designated as Fp 0.2. This is the force that causes a plastic strain of 0.2%. The 0.2% proof strength Rp 0.2 is equal to Fp 0.2 divided by the original cross-sectional area S0. স্ট্রেস বের করার যে ফর্মুলা ওইটাই এখানে লেখা আছে স্ট্রেস বাই ক্রস সেকশনাল এরিয়া করলে আমরা ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া করলে আমরা এখানে স্ট্রেসটা পাবো Tensile strength, percentage elongation after fracture and percentage reduction of area are calculated in the same way as in the first test. তো এতটুকুই ছিল আমাদের আজকের পড়াশোনা সবাই ভালো থাকবেন
আসসালামু আলাইকুম।